ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল ছাড়াও পুলিশের বিভিন্ন পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই সংগঠিত হতে চলেছে। তো সেই সমস্ত পরীক্ষাগুলোকে কেন্দ্র করে বাংলার সহজ পাঠ তোমাদের জন্য নিয়ে আসছে বিভিন্ন ধরনের ক্লাসেস, যার মধ্যে ম্যাথের ক্লাসেসও কিন্তু তোমাদের থাকতে চলেছে। তো আজকে মূলত পিওয়াইকিউ ম্যাথ সলিউশন তোমাদের করানো হবে। কেপিএসআই অ্যান্ড সার্জেন্ট প্রিলিমিনারি 2021 সালে যা যা ম্যাথ এসেছে সেগুলো সলিউশন তোমাদের এখানে দেওয়া হবে। এর সঙ্গে তোমরা জানতে পারবে যে কী ধরনের তোমাদের ম্যাথ আসে এবং সেগুলোকে কীভাবে তোমাদের করা উচিত সেই সম্পর্কে তোমরা কিন্তু ধারণা পাবে। তো সে সময় দেখবে টপিক ওয়াইজ, টাইপ ওয়াইজ তোমাদের খুব শীঘ্রই সেটাও কিন্তু শুরু হতে চলেছে ম্যাথের। তো চ্যানেলের সঙ্গে থাকবে প্রত্যেকে, আর অবশ্যই গ্রুপে যুক্ত হবে, তোমাদের পিডিএফ সেখানে শেয়ার করা হবে। ওকে, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেপিএসআই অ্যান্ড সার্জেন্ট পিওয়াইকিউ 2021 যে ম্যাথ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বেস্ট অ্যাপ্রোচ কী হতে পারে সেটা আমি তোমাদের বলবো, শর্ট ট্রিক্স কী হতে পারে সেটাও বলবো, এবং উইদাউট ফর্মুলা আমরা করার চেষ্টা করব। তো ফার্স্ট যে কোশ্চেন তোমাদের এখানে এসেছিলো সেটা হচ্ছে একটি কাজ 12 দিনে সমাপ্ত করতে পারে। একটি কাজ 12 দিনে সমাপ্ত করতে পারে। এ এবং বি একত্রে ওই একই কাজ 8 দিনে সমাপ্ত করে, তাহলে বি একা দিনে কত দিনে করতে পারবে কাজটি? তাহলে এক্ষেত্রে আমরা এলসিএম ম্যাথডে করতে পারি এটাকে। এছাড়াও আমি শর্ট মেথড তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি ট্রিক্সটা। তো সেটা হচ্ছে কি, এই যে দুটো সংখ্যা রয়েছে দুটোকে গুণ করবে, ঠিক আছে, 8 12, অ্যান্ড এটার বিয়োগ তোমরা নিয়ে নেবে। তাহলে 8 12 থেকে যদি বাদ দিই আমরা তাহলে 4 থাকবে, 4 3 12 ইকুয়াল টু হচ্ছে 3 8 24। এটা কিন্তু দিন চলে আসবে আমাদের 24 ডেজ। তো এইভাবে কিন্তু করা যায়। এটা কোথা থেকে আসছে? এই যে এলসিএম ম্যাথডটা এখন তোমাদের দেখাবো সেখান থেকে মূলত কিন্তু এটা আসছে। দেখো, এ হচ্ছে কি 12 দেশে করছে, বি এ প্লাস বি মিলিতভাবে এই কাজটি আবার 8 দিনে করছে। তাহলে এদের এলসিএম যদি নিই আমরা তাহলে 24 হবে, 12 দুনি 24, 3 8 24। তাহলে এর আমরা যদি এখানে দেখি এফিসিয়েন্সি 2 এবং এ প্লাস বি মিলিতভাবে আবার এফিসিয়েন্সি 3। তাহলে এখান থেকে যদি এটাকে বাদ দিই আমরা, এখান থেকে যদি এটাকে বাদ দিই তাহলে শুধু বি এর এফিসিয়েন্সি কত হবে? 1 হবে। তাহলে 1 এফিসিয়েন্সি। টোটাল কাজ করতে হবে বিকে কতটা? 24টা। ও এফিসিয়েন্সি 1, তাহলে কত টাইম লাগবে? 24 একে 24 অর্থাৎ 24 দিন। তো এভাবে করা যায়। মূলত এই ম্যাথডটাই কিন্তু আমি প্রথম যে ম্যাথডটা দেখলাম সেটাতে কিন্তু মানে এটাই অ্যাপ্লাই হয়েছে, একটু আলাদাভাবে সেটাকে করেছি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন রয়েছে টাইম এবং হচ্ছে দূরত্ব থেকে, সময় দূরত্ব থেকে বলা হচ্ছে একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায়। 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার পিছনে চলে যায়। যদি অ্যাম্বুলেন্সটির গতিবেগ 30 কিমি পার ঘন্টা হয় তবে বাসটির গতিবেগ কত? এখানে বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে এই অঙ্কটি করার পূর্বে। যেমন আমাদের এখানে প্রথমত হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার কীভাবে যাব, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড কীভাবে আসবো সেগুলো একটু জেনে নেব, ঠিক আছে। ডিটেলস বলবো না আমি, যতটুকু দরকার সেটুকুই বলবো তোমাদের। দেখো, কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই সেক্ষেত্রে কী করব? 5 থেকে 5/18 দিয়ে আমরা গুণ করে নেব, ঠিক আছে, 5/18 দিয়ে। এবার মিটার পার সেকেন্ড থেকে যখনই আমরা কিমি পার আওয়ারে যাব তাহলে কি করব? ইন্টু 18/5 দিয়ে গুণ করবো আমরা। তো এটা দিয়ে গুণ করলে কিন্তু আমাদের চলে আসবে, ঠিক আছে। এই কনসেপ্টটা তোমরা লিখে নেবে। নেক্সট কনসেপ্ট এখান থেকে জানতে হবে আমাদের, সেটা হচ্ছে রিলেটিভ স্পিডের কনসেপ্ট। দেখো, রিলেটিভ স্পিডটা কি? রিলেটিভ স্পিড হচ্ছে এমন একটা স্পিড বলতে পারো যেটা হচ্ছে কম্পেয়ার করবে দুটো স্পিডের মধ্যে। সেটা দুটো ট্রেন হতে পারে, অথবা দুটো বাস হতে পারে, বা এমন হতে পারে একটা বাস একটা ট্রেন, অথবা একজন মানুষ একজন মোটরসাইকেলের সাথে তার কম্পেয়ার করতেই পারে। অঙ্কে বিভিন্নভাবে তোমাদের কিন্তু দিতেই পারে বিষয়গুলো, ঠিক আছে। যখনই দুটো স্পিডের সাথে কম্পেয়ার হবে তখন কিন্তু এই রিলেটিভ স্পিডটা আসবে। যেমন দেখো, যখন দুটো বিষয় একই দিকে যাবে, মানে দুটো স্পিড, ধরে নাও এ একটা স্পিড বি একটা স্পিড, দুটো একই দিকে যাচ্ছে, ঠিক আছে, একই দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হবে? এদের রিলেটিভ স্পিড হবে দুটোর মাইনাস বা ডিফারেন্সটাই হচ্ছে এদের রিলেটিভ স্পিড, ঠিক আছে। এবার যখন বিপরীত দিকে যাবে, এটা তো একই দিকে গেল, তো একই দিকে গেল এটা। এবার বিপরীত দিকে বলতে একে অপরের বিপরীত দিকে হচ্ছে এটা, অথবা এভাবেও হতে পারে এটাকেও আমরা বিপরীত দিকে বলবো, দুটো ভিন্ন দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে রিলেটিভ স্পিড আমি সংক্ষেপে লিখছি RS। তো এক্ষেত্রে কী হবে? রিলেটিভ স্পিড কিন্তু দুটোতে যোগ করতে হয় আমাদের।
ঠিক আছে। তো এই দুটো কনসেপ্ট কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমি প্রথমে বললাম যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার কীভাবে যাবে সেটা একটা, আর রিলেটিভ স্পিড, এই দুটো কিন্তু কাজে লাগবে তোমাদের এই অঙ্কে। খুব ভালোভাবে অঙ্কটা বুঝবে। দেখো এখানে বলা হচ্ছে কি যে অ্যাম্বুলেন্সটা 40 মিটার দূরত্বে দেখতে পাচ্ছে বাসটাকে, অর্থাৎ 40 মিটার এগিয়ে কিন্তু রয়েছে কে, বাসটি। আমি অ্যাম্বুলেন্সটাকে এ দিয়ে ডিনোট করছি এবং বাসটিকে বি দিয়ে ডিনোট করছি। এবার 20 সেকেন্ড, জাস্ট 20 সেকেন্ডের মধ্যে কি একটা ঘটনা ঘটলো, অ্যাম্বুলেন্সটা এতটাই বেগ বাড়িয়ে নিয়েছে নিজের যে 60 মিটার পিছনে করে দিয়েছে এখন তাকে, বাসটিকে, অ্যাম্বুলেন্সটা। তাহলে অ্যাম্বুলেন্সটা এখন এইদিকে। তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো যে এই যে অ্যাম্বুলেন্সটা এতটাই গতিটা বাড়িয়েছে, এটা কি শুধুমাত্র 60 মিটার কভার করেছে? একদমই না। তাহলে অ্যাম্বুলেন্সটা কী করেছে, এই 40 মিটারটা আগে গিয়েছে, দেন তো 60 মিটার গিয়েছে, টোটাল 100 মিটার কিন্তু ও 20 সেকেন্ডে গেছে। ঠিক আছে, 100 মিটার 20 সেকেন্ডে গেছে। আমি একটু আগেই বললাম রিলেটিভ স্পিডের কথা, যেখানে বললাম যে একই দিকে যখন যাবে, দেখো এখানে অ্যাম্বুলেন্সটাও একই দিকে যাচ্ছে, বাসটাও একই দিকে যাচ্ছে, দুটোই একদিকে। তাহলে কী হবে, রিলেটিভ স্পিডটা এখানে যোগ হবে, সরি মাইনাস হবে, বিয়োগ হবে তাদের রিলেটিভ স্পিডটা। তাহলে এখানে আমরা কি পাবো, রিলেটিভ স্পিড পাবো দুজনের। ঠিক আছে, এবং সেটা কি পাবো, বিয়োগ হয়ে পাবো। তাহলে রিলেটিভ স্পিড কি দাঁড়াবে, স্পিড সমান সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 100 মিটার এবং 20 সেকেন্ডে সেটা যাচ্ছে। কিন্তু দেখো আমাদের সব বিষয় এখানে কিন্তু কিলোমিটার পার আওয়ারে রয়েছে, এটা মিটার পার সেকেন্ডে আসবে আমাদের। তাহলে আমাদের কি করবো, এটা কিলোমিটার পার আওয়ারে কি করবো, 18/5 দিয়ে আমরা গুণ করে নেব। তাহলে কি হবে, এটা 5 20 100 কেটে যাবে, তাহলে টোটাল থাকবে এখানে 18 কিমি পার আওয়ার। এটা কি দাঁড়ালো, রিলেটিভ স্পিড। আমি এগুলো মুছে নিচ্ছি, নাহলে জায়গা আমাদের আটবে না এখানে। ঠিক আছে, দেখো তাহলে রিলেটিভ স্পিড পেলাম আমরা 18। আমি কি বললাম যে একই দিকে যখন যাচ্ছে রিলেটিভ স্পিডটা মাইনাস হয়েছে, তাহলে অ্যাম্বুলেন্স মাইনাস বাস, এটাই তো রিলেটিভ স্পিড, এটা সমান সমান 18 পেয়েছি আমরা। এবার অ্যাম্বুলেন্সটি গতিবেগ 30 কিমি দেওয়া হয়েছে, তাহলে বাসেরটা বের করতে বলেছে, খুব ইজিলি বের হয়ে যাবে আমাদের বাসেরটা। তাহলে বাসটা যদি এদিকে যায়, বাসটা এদিকে যাবে, তাহলে বি সমান সমান কত হয়ে যাবে, 12 কিলোমিটার পার আওয়ার। তো এখানে শর্ট অ্যান্সার হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটাকে আমাদের এখানে করতে হবে। এখানে খুব একটা শর্ট মেথড কিন্তু কাজে লাগবে না। ঠিক আছে, একদম বেসিকভাবে আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিলাম। নেক্সট আমরা দেখব 729 মিলি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। আরও কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ 7:3 হবে? তাহলে এখানে মিল্ক ইজ টু ওয়াটার যেটা রয়েছে 7:2। ওকে, নেক্সট বলা হচ্ছে জল কি মেশাবো, কত পরিমাণ জল মেশাবো? তাহলে কি হবে, দুধ এবং জলের পরিমাণটা হয়ে যাবে 7:3। দেখো এক্ষেত্রে আমাদের জল মেশানোর কথা বলা হয়েছে, তাহলে আমাদের মিল্কটা নিশ্চয়ই একই থাকবে। আমরা দেখছি এখানে ইউনিটেও কিন্তু একই দিয়েছে, তাহলে আমাদের কিন্তু এখানে সমস্যা নেই। এবার কত মিশ্রণ মেশাতে হবে, মানে কত জল মেশাতে হবে মিশ্রণে, তাহলে এই পরিমাণটা আসবে। তাহলে আমরা দেখছি এখানে কতটা মেশাতে হচ্ছে, 1 ইউনিট মেশানো হচ্ছে। ঠিক আছে, জাস্ট 1 ইউনিট। এবং এই যে 729, এটা হচ্ছে এই দুটোর মিলিত মিশ্রণ। তাহলে 7 আর 2 কত, 9 হয় আমাদের, দুটো যদি যোগ করি আমরা, যেটার মান হচ্ছে 9 এর মানই হচ্ছে এটা। তাহলে কতটা মেশাবো, এই 1 ইউনিটের মান হচ্ছে এটা, এটাই আমাদের অ্যান্সার। কত দাঁড়াবে, 8 9 72, 9 কে 9, তাহলে 81 মিলি কিন্তু আমাদের এখানে অ্যান্সার আসবে। যেহেতু মিলিতে রয়েছে, মিলিতেই অ্যান্সারটা আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে 2055 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তো খুবই বেসিক একটা অঙ্ক। দেখো এক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটাতে 27 দিয়ে 2055টাকে ভাগ করব আমরা। ঠিক আছে, তাহলে আমরা করতে পারি 5 করে যদি 100 করি, 5 7 35 হবে না, 7 7 7 14, 7 7 49, 9 8 1। তো 7 দিয়ে আমাদের এটা যাবে, 7 দিয়ে যাবে, 9 6 15, 1 5। এবারে আর কত দিয়ে যাবে, 7 দিয়ে 6 দিয়ে দিই আমরা, 6 7 42 2, হাতে গেলে 3, 6 3 12, 3 6 7 42, 42 2 হাতে গেলে 4 হবে, 16। তাহলে দেখো এখানে 3 আমাদের কিন্তু থাকলো, তার মানে 27 দ্বারা নিঃশেষ হবে। অর্থাৎ এখানে যদি আমরা 24 যোগ করি 3 এর সাথে, তাহলে দেখো 27 পাবো আমরা, 27।
যেটা আবার 7 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 7 দিয়ে পুরোপুরিভাবে কাটা যাবে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে এখানে আমাদের 24 সঠিক অ্যান্সার হবে। নেক্সট যে অঙ্ক রয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে উপর্যুপরি 10% এবং 20% ছাড়ের ছাড় মোটের উপর কত শতাংশ ছাড়। তো এটা একটা ফর্মুলা রয়েছে, খুবই ইউজফুল একটা ফর্মুলা, এটা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে করলে এটা হয়ে যাবে 10%, 20% প্লাস, দেখো এগুলো ছাড়ে বলেছে, ঠিক আছে, তো মাইনাস করে লিখতে হবে আমাদের 10% মাইনাস 20% আর মাইনাস মাইনাসে প্লাস 10, 20, 100। ওকে, তো দুটো শূন্য এখানে কাটাই যাবে, তাহলে এখানে -30 প্লাস 2 ইকুয়াল টু -28% আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমি আরও একটা ম্যাথড এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা করার, যেটা দিয়েও তোমরা ইজিলি করতে পারবে। কম্পাউন্ড ইন্টারেস্ট যদি তোমরা করে থাকো তাহলে তোমরা খুব ভালোভাবেই এটা জানতে পারবে। দেখো 10% মানে কি হয়, 10% মানে 1/10, 20% মানে কি হয় 1/5। ঠিক আছে, তাহলে ছাড় বলছে, তাহলে 10 টাকা যদি মূল হয় আমার, তাহলে 1 ছাড় দিচ্ছি তার মানে 9, আর 5 যদি মূল হয় তার মানে 1 ছাড় 5 তার মানে হচ্ছে 4। টোটাল দেখো 50 হচ্ছে অরিজিনাল ভ্যালুটা, ছাড় দেওয়ার পরে সেটা কত হয়ে যাচ্ছে 36 হয়ে যাচ্ছে। আমরা ছাড় যদি ভ্যালুটা দেখি সেটা কত পাবো এখানে 4, তার মানে 14 পাবো। টোটাল 14 ছাড় দিচ্ছি আমরা আউট অফ কত 50-এর মধ্যে, তার মানে আমাদের চেয়েছে 100%, মানে পার্সেন্টেজ কত এটা মোটের উপরে ছাড়। দেখো 50 দুগুণে 100, 14 দুগুণে আমাদের কত হবে 28%। তো এইভাবেও করতে পারো। ঠিক আছে, আমি দুটো ম্যাথ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবে করতে পারো। নেক্সট দেখো 17:18 এবং 10:11 এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তর। তো খুবই ইজি দিয়েছে, কিছুই দেয়নি এখানে করার মতো। দেখো 17-18 যখন ডিফারেন্স দেখবে সেম, দেখো এখানে ডিফারেন্সগুলো সেম, এক এক করে রয়েছে ডিফারেন্স। তো ডিফারেন্স যেহেতু সেম আমাদের খুব কিচ্ছু করতে হয় না সেরকমভাবে। ঠিক আছে, যার লব বড় সেই বড় হবে। তো লব কার বড়, দেখো 17টার লব বড়, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরে লব বড় থাকবে আর হরটা ছোট থাকবে, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, তো এই হচ্ছে এই অঙ্কটা 17:18। নেক্সট অঙ্ক রয়েছে, যদি একটি বর্গক্ষেত্রে কর্ণ দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত গুণ হবে। দেখো যদি জানো এটা তাহলে খুবই ইজি, এটা 4 গুণ হবে। কেন হচ্ছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাথায় রাখবে যখনই কর্ণটাকে দ্বিগুণ বলা হবে বা 3 গুণ যদি বলা হয় তাহলে ক্ষেত্রফল কিন্তু 6 গুণ হবে, ডবল হয় সবসময়। ঠিক আছে, কর্ণের ডবল হচ্ছে ক্ষেত্রফল, এটা মাথায় রাখবে, তাহলে খুব সহজে হয়ে যাবে। নাহলে ম্যাথডও আমি দেখিয়ে দিচ্ছি, সেটা একটু টাইম লাগবে। ঠিক আছে, দেখো এরিয়া সমান সমান, আমরা কি জানি এরিয়ার দুটো ফর্মুলা হয়, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটাই কিন্তু এখানে কাজে লাগবে। এইবার আমরা বর্গক্ষেত্রের যদি কর্ণ দেখি, কর্ণ কি হয় 2a² রুট মানে বাউ স্কোয়ার, অথবা এটাকে তোমরা বলতে পারতে এইভাবেও বলা যায়, এটা a√2। ঠিক আছে, দুটোই কিন্তু সেম। বলা হচ্ছে কর্ণটাকে দ্বিগুণ করা হবে, তাহলে কর্ণটাকে যদি দ্বিগুণ করি আমরা, এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কি হবে, দ্বিগুণ যদি করা হয় তাহলে 2 দিয়ে গুণ হবে, 2a² √2 এভাবে হবে এখানে, মানে এরিয়াটা আমরা এখানে লিখে নেব। ঠিক আছে, এরিয়া, তো এরিয়া হচ্ছে হাফ ইন্টু কর্ণ হচ্ছে এটা আমরা পেলাম যেটা দ্বিগুণ, তাহলে দ্বিগুণটা এখানে লিখে নেব 2a², তাহলে এখানে তার হল স্কয়ার। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে আমাদের এখানে 1/2, আর এটা হচ্ছে 4 হবে, আর এখানে রুটটা উঠে যাবে, তাহলে 2 থাকবে এবং এখানে a² থেকে যাবে। ঠিক আছে, তাহলে 2 কাটা যাবে এখানে, তার মানে 4a² কিন্তু এখানে আমার থাকবে। কি থাকছে আমি উপরে লিখে দিচ্ছি 4a²। দেখো বর্গক্ষেত্রের আরও একটা সূত্র হয়, আমি বললাম এখনই যে এরিয়া আরেকটা সূত্র হয়, সেটা হচ্ছে বাহু স্কোয়ার। আমরা এটাকে বাহু ধরেছি, তাহলে দেখো দ্বিগুণ করলাম তো বাহুটা কি হয়ে গেল 4a² মানে 4 গুণ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা করা যেতে পারে। তোমরা মাথায় রাখবে যখনই কর্ণ বলা হবে দ্বিগুণ, 3 গুণ বলা হবে তার ডবল কিন্তু ক্ষেত্রফলটা, এটুকু মনে রাখলে কিন্তু এত কিছু করতে হবে না। ঠিক আছে, নেক্সট রয়েছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5, যদি জমিটির দৈর্ঘ্য প্রস্থের থেকে 34 মিটার কম হয় তবে আয়তাকার জমিটির পরিসীমা কত। তো এক্ষেত্রে 6x এবং হচ্ছে 5x আমরা ধরে নেব সংখ্যাগুলোকে। ঠিক আছে, অনুপাতে যেহেতু রয়েছে, তাহলে আমরা দেখছি কত কম, 1 কম, মানে x কম বলতে পারি আমরা। x হচ্ছে 34, x এর মানে 34, তাহলে আমরা জানি কি যে পরিসীমা কি হয় আয়তাকার ক্ষেত্রে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, মানে লেন্থ প্লাস হচ্ছে ব্রেথ।
তাহলে 2 লেন্থ হচ্ছে আমাদের কত 6x, তাহলে 6x প্লাস হচ্ছে 5x, তাহলে কত দাঁড়াবে এখানে 2 ইন্টু 6 পাচ্ছে 11x, ঠিক আছে x। তো এই জায়গাটা আমি এখানে লিখছি এরপরে, তাহলে 2 ইন্টু 11 এক্স এর জায়গায় কি হবে, এক্স এর জায়গায় আমরা কত পেলাম, এক্স এর মান 34 পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের গুণ করতে হবে, গুণ করলে আমাদের এখানে সঠিক অ্যান্সার বেরিয়ে আসবে। তো এটা যদি গুণ করো তোমরা 748 মিটার কিন্তু তোমাদের অ্যান্সার এখানে চলে আসবে, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:6। 7 বছর পর এই অনুপাতটি দাঁড়ায় 6:7। এ এর বর্তমান বয়স কত? দেখো এটা আমি একদম তোমাদের বেসিক থেকে করে দিচ্ছি, অথবা অনুপাতেও করতে পারো। দেখো অনুপাতে যদি করাই তোমাদের আমি, তাহলে 5:6, 6:7, যেহেতু এখানে ডিফারেন্সগুলো সেম রয়েছে তো কিছু করার দরকার পড়বে না আমাদের। 7 বছর পর, তাহলে এটা বর্তমান বয়সের অনুপাত, এক্স ধরেও করতে পারো, আমি এক্স ধরছি না, ডাইরেক্ট ধরছি অনুপাতে, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মানে হচ্ছে 7 বছর, তাহলে এ এর মান চেয়েছে, তাহলে এ এর মান কত বর্তমান বয়স, 5 7 35 বছর, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে। অথবা অন্যভাবে কিভাবে করতে পারো, এই অঙ্কটাই একটু এক্স দিয়ে যদি করতে চাও তোমরা সেভাবে করতে পারো। যেমন হচ্ছে 5x প্লাস 7, ওকে, 6x প্লাস হচ্ছে 7 ইকুয়াল টু হচ্ছে 6 7, প্লাস এটুকু যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু চলে আসবে, এক্স এর মান পেয়ে যাবে। এক্স এর মান পেলেই এইটা দিয়ে গুণ করলে কিন্তু তোমাদের চলে আসবে। আমি করিয়ে দিচ্ছি, তাও দেখো 5 7 35, 35x, 7 7 49, 636x, আর এটা হচ্ছে 6 7 42। তাহলে এটা এক্সটা এদিকে চলে যাবে, আমি এদিকে করে নিলাম একবারে। তাহলে এক্স হচ্ছে 7, তাহলে 5 7 35 কিন্তু এইভাবে চলে আসবে, ঠিক আছে। অঙ্কটা রয়েছে সময় এবং কার্য থেকে, যেটা খুবই সহজ একটা অঙ্ক। মূলত এটা এম ডি টি ডাব্লিউ এই যে মেথড, এই মেথডটা এখানে কাজে লাগবে। দেখো 12 জন ব্যক্তি কত 7 দিনে, আচ্ছা মুছে দিই এটা, 12 জন ব্যক্তি 7 দিনে 1.5 কিলোমিটার, যখনই মানে কোনো একটা পরিমাণ দেবে কতটা কাজ, সেটা কিন্তু সবসময় কাজটা নিচে থাকবে, ঠিক আছে। 28 জন ব্যক্তি কত দিনে, মানে D2 চেয়েছে আমাদের, যেটা হচ্ছে 12 কিমি কাজ করতে পারে, 12 কিমি রাস্তা তৈরি করতে পারে। তো এখানে আমরা দশমিকটা এখানে উঠিয়ে নিতে পারি, 10 হবে এখানে। তাহলে 5 2 10, 5 3 15, 3 4 12, 4 7 28, 4 4 কাটা যাবে এখানে। তাহলে D2 কত থাকবে, আমার এখানে 2 পড়ে রইলো, আর এখানে 12, তাহলে 12 2 24 দিন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দিয়েছে ক্যালকুলেশন করার জন্য, তো ক্যালকুলেশন জাস্ট কিছুই নয় অঙ্কটা, এই অঙ্কগুলো মানে ক্যালকুলেশন করতে একটু জাস্ট টাইম লাগবে, তাছাড়া কিছুই কনসেপ্ট নেই। প্রথমে কী করবো, এই মাইনাসগুলো যোগ করে নেবো আমরা, ঠিক আছে। এইদিকে যেমন আছে থাক, এটা 14 7 8 5, তো এই মাইনাসগুলো যদি যোগ করো তোমরা, মাইনাস কত পাবে, মাইনাস তোমরা 1 4 0 3 0 এই সংখ্যাটা কিন্তু পেয়ে যাবে। এবং এরপরে এটাকে যদি তোমরা বিয়োগ করো, তো সেক্ষেত্রে তোমাদের সংখ্যা দাঁড়াবে 755, তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তো এক্ষেত্রে আমরা এই যে সংখ্যাটা 392, এটাকে ক্ষুদ্রতম ছোট ছোট উৎপাদকে ভেঙে নেব, ঠিক আছে। যেমন 2 দিয়ে যদি করে আমরা, 2 কে 2, 9 2 18, 6 2 12, 2 9 2 18, 8 2 16, আবারও 2 দিয়ে করবো, 2 4 2 8, 9 2 18, 7 7 49। তো দেখো আমরা সংখ্যাগুলো কি পেলাম, 2:2, 2:2, 7:7 এই সংখ্যাগুলো পেলাম। দেখো এগুলো সবগুলোই, এই যে দুটো 2 এর জন্য আমরা একটা 2 পাবো, দুটো 7 এর জন্য একটা 7 পাবো। তাহলে এই যে দুটা পড়ে রাখলো, আরেকটা যদি 2 এখানে থাকতো তাহলে আমরা নিশ্চয়ই আমরা পেয়ে যেতাম। আরেকটা 2 যদি এখানে থাকতো তাহলে আমরা কি পেতাম, এই পূর্ণ সংখ্যায় পেয়ে যেতাম এই সংখ্যাটাকে, তার কারণ প্রত্যেকটাই তখন বর্গ আকারে আসতো। তাহলে এখানে 2টা থাকবে, আমাদের আরও একটা 2 দিয়ে কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা দাঁড়াবে। তো সেটাই বলেছে আমাদের এখানে 2 দিয়ে গুণ করতে হবে, ওকে। নেক্সট, 863 টাকায় একটি সার বিক্রি করে যত টাকা লাভ হয়, 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয়, সারটির ক্রয় মূল্য কত? একদম শর্ট ট্রিক যদি বলি, দুটোকে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে। যেমন দেখো যোগ করছি আমি 4
6 3 9 8 6 14। তো এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, 7 2 গুণে 14, 4 2 গুণে 8, 7 2 গুণে 14, এটাই হচ্ছে অ্যান্সার। এটা একটা মেথড, অথবা এটা এইভাবে না করে আমি তোমাদের একটু বলে দিই কনসেপ্টটা। তো প্রথমে বলছি 863 টাকায়, 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয়, লাভ কি হবে? লাভ হচ্ছে তখনই হবে যখন আমরা এসপি থেকে, মানে এসপি হচ্ছে সেলিং প্রাইস থেকে, যখন সিপিটাকে বাদ দিয়েও কিছু আমাদের থাকবে, মানে সেলিং প্রাইসটা বড় হবে সিপির থেকে, তখনই তো লাভ হবে, ঠিক আছে? আর ক্ষতি তখন হবে যখন আমরা সিপি থেকে, ঠিক আছে, এসপিকে বাদ দিয়েও কিছু থাকছে, অর্থাৎ কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে বেশি হচ্ছে, ঠিক আছে, তখন সেটা ক্ষতি হবে। আমি 10 টাকায় একটা জিনিস কিনলাম, ঠিক আছে, আমি বিক্রি করছি সেটা 8 টাকায়, তাহলে সেক্ষেত্রে আমার তো ক্ষতি, কস্ট প্রাইসটা বেশি হচ্ছে, তো সেটাই আমি এখানে এই আকারে লিখেছি। একইভাবে 8 টাকায় আমি জিনিসটা আমার কেনা, বিক্রি করছি আমরা 10 টাকায়, তাহলে সেক্ষেত্রে আমাদের লাভ হবে। তো এই দুটোই আমি কিন্তু এখানে লিখেছি, ঠিক আছে। তাহলে এখানে এসপি কত বলেছে আমাদের, মানে সেলিং প্রাইস 631, যেটা সিপি। নেক্সট সিপি মাইনাস এখানে সেলিং প্রাইস কত, সেটা হচ্ছে, সরি এটা হচ্ছে 800, প্রথমে রয়েছে 863, পরেরটা হচ্ছে 631। দেখো এটা কি হবে, এই মাইনাসটা এদিকে যদি চলে আসে, অর্থাৎ একটু কালিটা চেঞ্জ করে নিই আমি, তাহলে 863 প্লাস 631 আসবে, আর এদিকে সিপিটা যদি চলে যায় তাহলে 2 সিপি হয়ে যাবে। তাহলে এদিকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে আমাদের এই সংখ্যাটা চলে আসবে, আবার এই দুটা দিয়ে ভাগ যাবে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই সংখ্যাটাই চলে আসবে, 747, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা করতে পারবে সেটা। নেক্সট একটা অঙ্ক দিয়েছে গড় থেকে, মানে অ্যাভারেজ থেকে বলতে পারো, কিন্তু খুবই সহজ। এটাও এমনি দেখলে অনেকটাই বড়, কিন্তু সংখ্যাগুলো একটু ক্যালকুলেশন করতে হয় এগুলোতে। 80টি মোবাইল ফোনের দাম 30,000 টাকা। যদি সর্বোচ্চ ও সর্বনিম্ন মোবাইল দুটি বিক্রয় হয়ে যায়, তবে বাকি 78টি মোবাইল ফোনের দাম 29,500 টাকা। সব থেকে দামি ফোনটার দাম দেওয়া হয়েছে, তাহলে কম দামি মোবাইলটার দাম কত? এক্ষেত্রে আমরা কি করব, এই যে 80টা মোবাইল ফোন, তার টোটাল দামটা বের করবো আমরা। টোটাল 80টির দাম, ঠিক আছে, 80টির দাম কত হবে? তো 30,000, 1 2 3 ইন্টু 80, যেটা হচ্ছে 24 আর 5টা শূন্য, 1 2 3 4 5, ঠিক আছে, এখানে 5টা শূন্য রয়েছে। তো এটা হলো 80টার। এবার 78টার মোবাইলের দাম আবার অ্যাভারেজ দিয়েছে, তাহলে 78টা টোটাল দেখি, 78টির দাম টোটাল কত হবে? 78 ইন্টু 29,500। তাহলে এটা যদি তোমরা গুণ করো কত পাবে? এটা গুণ করলে তোমরা পেয়ে যাবে 230, তারপরে হচ্ছে 1 3টা 0, তো এই সংখ্যাটা পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো গুণ করে নিলে এরপরে দামি মোবাইল সমেত, তাহলে এগুলো আমরা যোগ করে নেব, ঠিক আছে। এই যে এটার সঙ্গে কী করবো, দামি মোবাইলটাকে যোগ করে নেবো, 78, তার মানে 79টা হয়ে যাবে, 79টা। তাহলে এই 78টা 23, তারপরে হচ্ছে আমাদের এখানে 0 1 2 3, এই যে সংখ্যাটা, এটার সঙ্গে আমরা যদি দামি মোবাইলটা যোগ করে দিই, মানে 80,000, 1 2 3, মুছে দিচ্ছি এগুলো আমি। তাহলে দামি সহ মানে 79টির দাম কত দাঁড়াবে? 79টির দাম, তাহলে 79টির দাম দাঁড়াবে হচ্ছে 23 81 1 2 3। এগুলো আমি ক্যালকুলেশন করে নিয়েছি, তোমাদের জাস্ট দেখাচ্ছি বিষয়গুলো। তাহলে কম দামি মোবাইল কত হবে? তাহলে টোটাল 80টার দাম হচ্ছে আমাদের কত ছিল? 80টার দাম ছিল। 80টার দাম থেকে আমরা কি করব, এই যে সংখ্যাটা মাইনাস যদি করি, তাহলে যেটা থাকবে, যে একটা বাকি থাকলো, সেটাই কম দামি মোবাইল, ঠিক আছে। তাহলে কি করব, তাহলে 80টার দাম কত ছিল? 80টার দাম ছিল আমাদের সেখানে 23,0123, ঠিক আছে। টোটাল এই সংখ্যাটা ছিল, সরি একটু ভুল হলো, এই সংখ্যাটা ছিল না, সংখ্যাটা ছিল হচ্ছে টোটাল 80টার হচ্ছে 24 1 2 3 4 5 5, ওকে, এই সংখ্যাটা টোটাল ছিল। তো এখান থেকে যদি 23 81 তারপর হচ্ছে 1 2 3 এটা মাইনাস করো, তাহলে কি পেয়ে যাবে? যেটা কম দামি মোবাইল সেটার দাম পেয়ে যাবে। তাহলে সেটা কোনটা হবে? সেটা হয়ে যাবে 19,000, বিয়োগ করলে তোমরা 19,000 পেয়ে যাবে এটা থেকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করতে হবে অঙ্কটাকে, একটু ক্যালকুলেটিভ, কিন্তু অঙ্কটা কিছু না। ওয়াই এর 56%, 182 হলে ওয়াই এর মান কত? দেখো ওয়াই এর 56% ইকুয়াল টু হচ্ছে 182, তাহলে ওয়াই এর মান কত?
7 দিয়ে করতে পারি, 7 8 56, 7 দুগুণে 14, 6 7 42, 4 দুগুণে 8, 4 25 100, 13 দুগুণে 26, তাহলে কত হবে 5 13 65, মানে 325 এখানে সঠিক অ্যান্সার হয়ে। নেক্সট দিয়েছে আমাদের এখানে, তো এটা কিভাবে করব? কিছুই নয়, এটা অঙ্ক আরও কিচ্ছু নেই। তাহলে এটা আমরা প্রথমে এই কাজটা করব। তাহলে 12 12 144 হবে, 12 স্কোয়ার, 14 হচ্ছে, 14 স্কোয়ার হচ্ছে 196। তো এটা ভাগ রয়েছে, ভাগটাকে কী করবো আমরা গুণ করে নেব। তাহলে গুণ করে নিলে কী হবে, 16টা নিচে চলে আসবে, 16 16 কত হয় 256 হয়। তো এটাকে যদি এখন ক্যালকুলেট করি আমরা, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। তো এটা ক্যালকুলেট তোমরা করে নেবে, আমি তাও এখানে দেখিয়ে দিচ্ছি। 424, 4 4 16, তারপরে 4 4 16, 4 9 36, 8 8 64, 8 8 8 6 14, আবার 8 8 64, 4 দুগুণে 8, তারপরে হচ্ছে এখানে 9 দুগুণে 18। তো এটা যদি ক্যালকুলেট করো তোমরা এখানে সঠিক অ্যান্সার পেয়ে যাবে, বি নাম্বারটা, যেটা হচ্ছে 110.25। নেক্সট অঙ্ক রয়েছে, প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? তো এক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে n প্লাস 1 বাই n, মানে কি কতগুলো সংখ্যা কথা বলা হয়েছে প্রথম থেকে সেটা, ঠিক আছে? মাথায় রাখবে প্রথম থেকে হলেই কিন্তু এটা হবে, নাহলে কিন্তু হবে না এই সূত্রটা। তাহলে 30, আর পরে হবে 30 প্লাস 1 হচ্ছে 31, 2, তাহলে 15 দুগুণে 30, একটাই 5 দিয়ে রয়েছে, 15 কে 15, তো আমাদের এটা 465 কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটি যেটা রয়েছে সেটাও সময় দূরত্ব থেকে রয়েছে। তো এখানে বলা হচ্ছে 50 কিমি আর ঘন্টা গতিবেগে সম্পন্ন 100 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 120 মিটার একটি দীর্ঘ ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? তো দেখো, আমি প্রিভিয়াস যে অঙ্কটা করলাম সময় দূরত্বের, তো ঠিক সেই রিলেটিভ স্পিডের কনসেপ্ট কিন্তু তোমাদের এই অঙ্কতেই কাজে লাগবে, ঠিক আছে? তো এখানে দুটো ট্রেন বলছে, তো দুটো ট্রেন কি করছে, একটা এদিক থেকে আসছে এবং একটা এদিক থেকে আসছে। তারা অতিক্রম করার অর্থ মানে কি, তাদের নিজেদের যে দৈর্ঘ্য ট্রেনগুলো, একটা হচ্ছে 100, একটা 120, তো তাদের ডিস্টেন্সগুলি তারা কিন্তু অতিক্রম করছে। কখন করছে দেখো, এই ট্রেনটা হচ্ছে 100, এটা হচ্ছে 120, তাহলে কি হচ্ছে, এই ট্রেনটা যখন এই জায়গাতে আসছে এবং এই ট্রেনটা যখন ঠিক এই জায়গায় আসছে, মানে 100 অ্যান্ড হচ্ছে 120, তখনই তো তারা অতিক্রম করবে, মানে ঠিক যখন তারা একে অপরকে পেরোবে, অর্থাৎ নিজেদের ডিস্টেন্সটাই তারা অতিক্রম করছে। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা বলতে পারি, টোটাল ডিস্টেন্স কত, 220, দুটো যোগ করলে এটা কি আছে, মিটার আছে, 220 মিটার, এবং সেটা কি 6 সেকেন্ডে অতিক্রম করছে। দেখো, দুটো যেহেতু দুদিকে যাচ্ছে বিপরীত দিকে, তাহলে কি হয়, রিলেটিভ স্পিড হয়। তাহলে রিলেটিভ স্পিড এখানে পাবো আমরা, রিলেটিভ স্পিড কি হচ্ছে, যোগ হচ্ছে, দুটো যোগ হয়, আমি বলেছি এর আগে। তাহলে 220/6, আর এটা যেহেতু প্রত্যেকটা দেখো কিমি পার আওয়ারে রয়েছে, তো আমাদের কি করতে হবে, কিমি পার আওয়ারে নিয়ে যেতে হবে। 18/5 দিয়ে গুণ করবো আমরা, 6 3 18, আর এটা হয়ে যাবে 44। তাহলে কত পাবো এখানে আমরা, 3 4 12, 2 3 4 12 13, 132 পেয়ে যাচ্ছি রিলেটিভ স্পিড। তো মুছে দিই, তাহলে রিলেটিভ স্পিড এখানে 132 পেয়ে যাচ্ছে আমরা, ঠিক আছে? এবারে রিলেটিভ স্পিড আমি কি বললাম, দুটো ট্রেন T1 প্লাস T2, যেটা হচ্ছে 132, এটাই মূলত এখানে রয়েছে। তাহলে এখানে T1 দেওয়া হয়েছে 50, T2 এর মান চেয়েছে 132, তাহলে T2 সমান কি হবে, 50টা এদিকে চলে যাবে, 50 যদি এদিকে চলে যায়, তাহলে 2 5 8 5 13, অর্থাৎ 82 কিলোমিটার পার আওয়ার কিন্তু এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, 81কে এমন 3টি ভাগে ভাগ করো যাতে প্রথম ভাগের 1/2 অংশ, দ্বিতীয় ভাগের 1/3 অংশ এবং তৃতীয় ভাগের 1/4 অংশ সমান হয়, ঠিক আছে? কেটে গেছে সংখ্যাগুলো, তো সমান হয়। তো দেখো, এখানে অপশন টেস্ট আমাদের করতে হবে, ঠিক আছে? অপশন টেস্ট দ্বারাই আমরা করতে পারি। দেখো, প্রথমটা যদি ধরি 30 ইন্টু হাফ করলে কত হয়, 15 হবে। গোটা 27 রয়েছে, তাহলে দেখো 27কে যদি 1/3 করি, 3 নং 27 হচ্ছে না, মিলছে না, তার মানে এটা হবে না, ঠিক আছে? নেক্সটটা দেখো, নেক্সটটা যদি এখানে করি, তাহলে প্রথমে হবে 18 হবে, প্রথমে আসবে 18, তারপরে হবে, তারপরটা যাবে না, তো পরেরটাও কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে না। তার মানে সি নাম্বারটা যদি দেখি আমরা, দেখো সি নাম্বারটা 18 রয়েছে, তাহলে হাফ করলে কত হয়, 18 হাফ হচ্ছে 9, আর 27-এর হচ্ছে 1/3, 3 নং 27, আর এখানে 36 রয়েছে নেক্সট 1/4, 4 নং 36। দেখো, তিনটাই সমান হচ্ছে, মিলছে, তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কিন্তু সি নাম্বারটা হয়ে যাবে। বাকি এই 81টা কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এইভাবে কিন্তু করতে হবে। তো নেক্সট, যদি কোনো একটি আমানতের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরসুদের অন্তর 122 টাকা হয়, তবে আমানতের পরিমাণ কত? আমি দুটো মেথড এখানে দেখাবো তোমাদের, দুটো মেথডেই তোমরা করতে পারবে এটা। দেখো, প্রথমে আমি বেসিক মেথডটা বলি, যেমন হচ্ছে এসআই 2 বছরে কত হবে, 5% করে যদি বলি,
5% করে, তাহলে 5 × 2 মানে 10% আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। এবার সিআই যদি দেখি, দেখো ইফেক্টিভ রেট নিব আমরা। ইফেক্টিভ রেট হচ্ছে কি, যে সূত্রটা তোমাদের দেখালাম আমি, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, ঠিক আছে? এই সূত্রটা এখানে কাজে লাগবে। তো 5% প্লাস হচ্ছে 5 × 5 × 100, তাহলে 5 × 5 = 10 প্লাস হচ্ছে 5 × 5 = 25, 0.25, তাহলে হয়ে যাবে 10.25। তাহলে দেখো এক্সট্রা কত পেলাম আমরা, অন্তর বলেছে, তাহলে 10 এখানে 10%, এখানে হচ্ছে 10.25%। তাহলে এই দুটো এক্সট্রা কত পেলাম আমরা, 0.25 পেলাম, যেটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর। তাহলে এবার করে নেবো আমরা খুব সহজেই। দেখো তাহলে 122-এরই মান আমরা পেলাম 0.25, এবং আমানত হচ্ছে আমাদের 100% হয়, তো 100% করবো জাস্ট এখানে। আর এটার জন্য আমাদের 100 আসবে এখানে, 4 × 25 = 100, তাহলে 4 × 2 = 8, 4 × 8 = 40, 0 0। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু করতে পারো। অথবা একটা ফর্মুলা এখানে বলছি আমি, যদিও ফর্মুলা আমি ওটা মনে থাকে না আমার, তো মাথায় রাখতে পারো, ঠিক আছে? যখন 2 বছরে বলবে, সেটা হচ্ছে পি r/100 স্কোয়ার, এটা করলেও কিন্তু হবে। দেখো কীভাবে হবে, পি ইন্টু আর মানে হচ্ছে 5, তাহলে 500 আবার 500 ইকুয়াল টু হচ্ছে 122। এটা তোমরা করবে, কাটাকাটি করে চলে আসবে এই অ্যান্সারটা, ঠিক আছে? এভাবে কিন্তু করতে পারো। নেক্সট, কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে 6/4% সরল সুদের দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত? দেখো আমানতটা আমি ধরলাম পি, তাহলে পিটা হচ্ছে দ্বিগুণ হচ্ছে, মানে 2p হচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে, দেখো পি সুদ হচ্ছে, আমি একদম বেসিক থেকে করাচ্ছি এটা, ঠিক আছে? পি সুদ হচ্ছে, সরল সুদের একটা ফর্মুলা রয়েছে, আশা করি প্রত্যেকে জানো, সেটা হচ্ছে PRT/100, ঠিক আছে? তাহলে PRT 100, এটা হচ্ছে সরল সুদের, তাহলে সুদ আমরা পেলাম পি, এটা সমান সমান পি বলতে পারি। তাহলে পি আমরা জানি না, আর হচ্ছে আমাদের এটা রয়েছে 424, 25/4 ইন্টু টি, তাহলে এটা 100টা নিচে আসবে। আলটিমেটলি এই চারটাও কিন্তু নিচে চলে আসবে, তো 4টা নিচে নিয়ে আসি আমরা, সমান সমান করতে পারি পি, ঠিক আছে? এখানে 4টা না রেখে 4টা নিচেই চলে যাবে। দেখো তাহলে কি হবে, 4 × 25 = 100, আর পি এখানে কাটাই যাবে, তো 4 × 4 কত হবে, 16 বছর কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে। অথবা এটা তোমরা যদি চাও একদম মুখে মুখে এই উত্তরটা কিন্তু করা যেতে পারে। দেখো কীভাবে, এই যে রয়েছে 6/4%, এটা সমান সমান আমরা কী বলতে পারি, 424, 25/4%, পার্সেন্টেজের জন্য 100 নামবে নিচে, তাহলে 4 × 25 = 100, 1/16। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, দেখো প্রশ্নটা ভালোভাবে পড়বে। কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে এই সরল সুদের হারে দ্বিগুণ হলে, দেখো আমাদের এটা কিন্তু প্রিন্সিপাল হয়, সবসময় মাথায় রাখবে, এটা প্রিন্সিপাল হয় বা মূলধন হয়, এটা হয় সুদ, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল উক্ত সময়টি কত, মানে দ্বিগুণ হলে, সরল সুদের দ্বিগুণ হলে, ঠিক আছে? কোনো একটা আমানত দ্বিগুণ হলে, তাহলে 16টা 32 হবে, দ্বিগুণ হওয়া মানে কি, এর ডবল, দ্বিগুণ। তাহলে দেখো সুদ কত বাড়ছে, দেখো 16 বাড়ছে, আর বছরে সুদ হয় কত, 1 করে সুদ হয়, 1 ইউনিট করে, তাহলে 16 ইউনিট হতে কত সময় লাগবে, 16 বছর লাগবে, ঠিক আছে? এইভাবে কিন্তু ডিরেক্টলি তোমরা এটা করে নিতে পারবে 16 বছর, অথবা আমি যে মেথডটা প্রথমে দেখালাম সেভাবেও কিন্তু তোমরা খুব সহজেই করে নিতে পারো। নেক্সট একটি মান নির্ণয়ের অঙ্ক রয়েছে, খুবই বেসিক একটা অঙ্ক, তবে ক্যালকুলেশন কিন্তু এখানে ভালোভাবে করতে হবে আমাদের। জিজ্ঞাসা চিহ্নর মান কী হবে সেটাই বের করতে হবে আমাদের এখানে। তো আমরা কী করবো, বাদিক থেকে গুণ করবো, তাহলে এখানে -251 এটা থাকে এখানে, ইন্টু প্লাসে মাইনাসে মাইনাসই হবে, এখানে 12 × 1 = 12 × 2, হাতে থাকবে 1, 12 × 2 = 24, আর 1 × 25। তো এত বড় একটা সংখ্যা গুণ করতে হবে, দেন আবার ভাগ করতে হবে, সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্নটাকে আমি এক্স ধরে নিলাম, যেটা দ্বারা আসবে, ঠিক আছে? তাহলে এটা যদি তোমরা গুণ করো তাহলে কত পাবে, গুণ করলে একটা বড় সংখ্যা এখানে আসছে, সেটা হচ্ছে 63,252, এই সংখ্যাটি আসবে। দেখো এক্ষেত্রে অপশন ডি দিয়ে যদি তোমরা এটাকে ভাগ করো, মানে 400 দিয়ে, তাহলে কিন্তু 158.13 আসবে, ঠিক আছে? তোমরা এগুলো ক্যালকুলেশনটা করে নেবে, পেয়ে যাবে এই উত্তরটা। তো এভাবে এটা আমাদের করতে হবে। নেক্সট যেটা রয়েছে, তো খুবই ভালো একটা অঙ্ক, এই অঙ্কটা অনেক পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়। তো কোনো একটি ভগ্নাংশের লবকে 200% এবং হরকে 120% বৃদ্ধি করলে ভগ্নাংশটি এত হয়, মূল ভগ্নাংশ কত? দেখো যে কোনো ভগ্নাংশ বা যে কোনো সংখ্যা হচ্ছে একটা 100% সংখ্যা হয়, ঠিক আছে? যে কোনো সংখ্যায় যদি এক্স ধরি আমরা, মূল সংখ্যাটি এক্স ওয়াই, ভগ্নাংশটা মানে মূল ভগ্নাংশটা হচ্ছে ধরে নিলাম আমরা এক্স ওয়াই, তাহলে এক্স তো 100% থাকেই, আরও কি হলো 200% বৃদ্ধি পেলো, তার মানে টোটাল 300% কিন্তু এক্স বৃদ্ধি পেল, ঠিক আছে? ওয়াই
120%, অর্থাৎ আগে 100 অ্যান্ড হচ্ছে এখন 120, টোটাল 220% বৃদ্ধি পেল। এবং এটার মান দিয়েছে 4/11, তাহলে এক্স ওয়াইয়ের মানটা পেলে আমরা পেয়ে যাবো প্রকৃত ভগ্নাংশ। 0 0 কেটে দেবো এখানে, 11 2 22, আর এখান থেকে আমরা 15 2 30 করতে পারি। তাহলে এদিকে 15x আর এদিকে আমাদের 4y, তাহলে এক্স ওয়াই হয়ে যাবে আমাদের 4/15, যেটা আমাদের বি অপশনে রয়েছে। নেক্সট রয়েছে একটা রয়েছে কিউব বার করতে হবে আমাদের, এখানে কিউব রুট বের করতে হবে। তো এটা দেখো, আমি ধরে নাও তোমরা কোনো মেথড জানো না, এখানে অনেক ধরনের মেথড রয়েছে এটা বার করার। আমি ধরে নিলাম যে তোমরা কোনো মেথড জানো না, তো কীভাবে বের করবে তোমরা? দেখো, নিয়ারেস্ট সংখ্যা নিয়ে বের করবে। আমি যদি 60টা ধরি, প্রথমে 63 ধরলাম আমি, 63 না ধরে আমরা অ্যাপ্রক্স ধরে 60 দিয়েও করতে পারি। তাহলে 3টা 60 দিয়ে গুণ করা তো কোনো ব্যাপার না। 636 216, তাই তো 216 1 2 3। দেখো এটা কিন্তু ক্রস করে গেছে, এখানে রয়েছে আমাদের 1,48,877, তো সেটা ক্রস করে গেলে কিন্তু 2 লাখ ক্রস করে চলে গেছে, তো এটা তো হবে না। এর থেকে বড় রয়েছে 73, তার মানে এটাও হবে না। তাহলে আমার আইদার 53 দিয়ে হতে পারে, আইদার 43 দিয়ে হতে পারে। তো 43 দিয়ে আমরা চেক করি, 43টাকে 40 ধরে করে নিলাম, আমরা করে নিই 40 40 40, ওকে, 4 4 16, 4 16 64। দেখো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, জাস্ট 64,000, তার মানে 1 লাখও ক্রস করছে না। সো আমাদের এটাও হবে না, তার মানে একমাত্র যেটা রয়েছে 53, এটাই আমাদের অ্যান্সার হবে। তোমরা মিলে দেখতে পারো, এটাই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক বলা হচ্ছে একটি সংখ্যার 1/5 এর 2/9 এর এত হলে সংখ্যাটির 50% কত? তো আমরা তো সংখ্যাটা জানি না, ধরে নেব সংখ্যাটা এ, যেটা হচ্ছে 1/5, এর আবার বলা হচ্ছে 2/9, আবার এর 3/4, ইকুয়াল টু আমাদের দেওয়া হয়েছে 249.6। ওকে, তাহলে কী করবো, কেটে নেবো এগুলো, 3 × 2 2 4। তাহলে দেখো 3 দিয়ে এটাকে গুণ করো, ঠিক আছে, এই 3 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করো, দশমিকটা থাকবে, কোনো অসুবিধা নেই এখানে। তাহলে কত হবে, 318 8, হাতে থাকবে 1, 3 নং 27, আর একে 28 8, হাতে থাকবে 2, 3 4 12, 13 14 4, হাতে থাকবে 1, 3 2 6 7, আর এদিকে 5 2 10, 10-এর 0 হবে জাস্ট, আর দশমিক 1 ঘর পরে, তাহলে 1 ঘর পরে এখানেও দশমিক হবে। তার মানে এই সংখ্যাটা কিন্তু এটা 50% চেয়েছে, তার মানে এর অর্ধেক করে দাও, জাস্ট 2 দিয়ে অর্ধেক ভাগ করলেই হয়ে যাবে। 3 2 6, 7 2 14, 4 2 8, 4 2 8, অর্থাৎ অপশন বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল টোটাল 25 কোশ্চেন, যেগুলো সলিউশন আমি তোমাদের দিলাম। আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে, তোমরা বুঝতে পেরেছো কেমন ধরনের কোশ্চেন আসে। দেখো খুবই মানে ইজি টাইপেরই আসে, আর কিছু ক্যালকুলেটিভ আসে, বাট কখনোই কিন্তু হার্ড কোশ্চেন কিন্তু খুব একটা, কিন্তু ডাব্লিউপি হোক বা কেপি, যে কোনো এক্সামে কিন্তু খুব একটা, পুলিশের এক্সামে কিন্তু খুব হার্ড কোশ্চেন কিন্তু হয় না। টাইম টেকিং হতে পারে, কিন্তু সেরকম যেমন আমি যদি এসএসসির এক্সামগুলো দেখি সেন্ট্রালের, সেটা হতে পারে এমটিএস এর মতো পরীক্ষা, সেখানে কিন্তু ভালো লেভেলের কোশ্চেন আসে, তেমনটা কিন্তু হয় না, কিন্তু ক্যালকুলেটিভ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। তো বিভিন্ন সেট আমি নিয়ে আসবো আরও এরপর থেকে, অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখবে, অবশ্যই শেয়ার করে দিবে, আর অবশ্যই গ্রুপে যুক্ত হবে, এই পিডিএফটা আমি সেখানে শেয়ার করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে।